দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আপনাদের সাথে আছি ইমতাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। নতুন অর্থ বছরের সময় চলে এসেছে। আগামী 11 জুন নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। রাজস্ব আদায়ের লক্ষ্য কেমনভাবে সরকার মেটাবে, অর্থনীতির নানা দিক নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান, সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে আমরা যদি রাজস্ব আদায়ের চিত্রটা দেখি, চলতি অর্থ বছরের শেষে যদি প্রক্ষেপণ করা হয় তাহলে 1,30,000 থেকে 40,000 কোটি টাকার মতো ঘাটতি থাকবে। সেখানে 9 লাখ কোটি টাকার মতো বিশাল একটা বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যেখানে এই ঘাটতি নিয়েই রাজস্ব লক্ষ্যমাত্রা 6 লাখ কোটি টাকার ওপরে। এই চিত্রটা, এই ঘাটতিটা সরকার কিভাবে মেটাতে পারে? শুনুন, অর্থনীতিতে একটা সমন্বয়ের ব্যাপার আছে, বিষয় আছে। আমরা ব্যয়ের একটা বিরাট বাজেট করে তার সাথে মিলানোর জন্যে ওই আমাদের IMF চাচার শর্ত অনুযায়ী 5%-এর মতন আপনি এটা দেখাতে পারেন, হ্যাঁ, করে নিচে যা হবে সবই NBR-এর, মানে অর্থাৎ রাজস্ব আহরিত হতে হবে। এটা হচ্ছে একটা মৌলিক স্বতঃসিদ্ধ একটা ব্যাপার। কিন্তু আমার দেখতে হবে আমি বড় বাজেট একটা করছি ব্যয়ের, এবং আমার আয় সেই অনুযায়ী হচ্ছে না আপাতত দেখা যাচ্ছে। এখানে দুটো ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আমি যে ব্যয়টা করব সেটি হবে ইকোনমির জন্যে বিনিয়োগ, ওখান থেকে রিটার্ন আসতে হবে, আসার মতন করতে হবে। আমি 25 টাকার জিনিসকে 125 টাকা দেখিয়ে বাজেট করে বিয়োগ করে আমি তো ওটা পারবো না। এখানে আমাকে ন্যায্যভাবে ব্যয় করতে হবে। তো ব্যয় করলে সেই ব্যয়ের বাজেটটা আমাকে একটা জেনারেল একটা গ্রোথে রাখতে হয়। আমি গত বছর 25 টাকা বাজেট রেখেছিলাম, এবারও 25 টাকা রাখবো, হবে না, কারণ দ্রব্যমূল্য এবং গ্রোথ রেট সব কিছুতে আমি পিছিয়ে যাব। তো সুতরাং আমার বড় বাজেট রাখতে হচ্ছে ব্যয়ের। কথা হচ্ছে আমি ব্যয়ের বাজেটটাকে কত বাস্তবায়নে কতটা সাশ্রয়ী হতে পারবো, কতটা কন্ট্রোল করতে পারবো, সেইটা প্রপোর্শনালি কমে আসবে আমার এই ঘাটতির দূরত্বটা। অন দ্য আদার হ্যান্ড আমার ইকোনমিতে স্পষ্ট বোঝা যাচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও 7-12 নিচে, তার মানে এই ইকোনমিতে অর্থ আছে, ট্যাক্স নেওয়া হচ্ছে না। সুতরাং আমার এখানে একটা পুশ ফ্যাক্টরের ব্যাপার জড়িত। আমি বড় একটা ব্যয়ের বাজেট দিয়ে আমি NBR-কে যে বড় টার্গেটটা দিচ্ছি এই জন্যেই ওর সক্ষমতা হতে হবে, ওকে এটা বের করতে হবে। একথা বললেই হবে না যে গত বছর 1 লাখের বেশি পারে নাই, ও তারপরে পারে নাই, তাহলে এটা কিভাবে হবে। এটা একদম নেগেটিভ একটা কথাবার্তা। কিন্তু বাজেট ঘোষণার আগে রাজস্বের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়, আপনি এনবিআর-এ ছিলেন, আপনার সাথে কি সেই সময় সরকার আলোচনা করেছিল? আমরা তো দেখে আসছি যে বাজেটটা রাজনৈতিক একটা ঘোষণা, কিন্তু এনবিআর-এর সক্ষমতা কতটুকু আছে সেটা কি আমলে নেওয়া হয়? NBR নিজে হিসেব করে বলবে যে আমি আগামী বছর এই নতুন এতটা পারবো, এই আমার খাত ইত্যাদি, এবং সেই অনুযায়ী সে বাজেট বলতো। সেই জন্য ওর ওপরে একটা জবাবদিহিতার ব্যাপার চলে আসতো। এই যে আপনি বললেন গত বছর এত পারেনি, তো পারেনি কেন পারেনি এটার একটা কারণ জানা দরকার, প্রয়োজন পড়বে। তো এখন 15 সালের পরে যেটা হয়েছে, 2015 সালের পরের থেকে লক্ষ্য করা যাচ্ছে যে সরকার আর ওই NBR-এর কাছে জিজ্ঞেস করে না, তুমি পারবা কিনা এটাও জিজ্ঞেস করে না, তুমি কি করবা এটাও জানে না। সে ওই লাফে 1 লাখ করে টাকা বাজেট বাড়িয়ে এরে বলে তোমার 75,000 টাকা বেশি দিতে হবে। কথার কথা বলছি, যেটা ওর রেশিও। তো এখন ও যে 75,000 টাকা বেশি গতবারের চাইতে এবার যে করবে, তা ওর তো হোমওয়ার্ক থাকতে হবে, ওর ওপরে একটা চাপ থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, ওকে জবাবদিহির ভিতর আনতে হবে। কিন্তু সেইটা করা হয় না, কারণ পলিটিক্যালি গভর্নমেন্ট চাইছে আমি বড় একটা বাজেট করব, আমি 9 টাকার জিনিসকে 18 টাকা খরচ দেখাবো, দেখি আমি ব্যয় করবো, ইকোনমিতে টাকা থাকুক আর না থাকুক কিছু দেখবে না। এই জন্যে সে রেশিও শেষ। এখন একটা নতুন সরকার, নতুন সিস্টেম, নতুন অবস্থায় এটা এখন ফরজে কেফায়া হয়ে গেছে। আমি একবার বলছি যে NBR-কেও জবাবদিহির ভিতরে আনার প্রয়োজন পড়বে, এবং একই সাথে ব্যয়ের ক্ষেত্রেও শৃঙ্খলা এবং এটা আইনে ওই দূরত্বটা কমাতে হবে। সেই দূরত্ব কমানোর ক্ষেত্রে আমি NBR-এর বিষয়টা বলি, আমরা সবসময় NBR-কেই সমালোচনা করি যে NBR পারেনি বা পাচ্ছে না, কিভাবে হবে, এই ধরনের কথাগুলো বলি। এই কথাগুলো বলার আগে এটা বুঝতে হবে NBR যে রাজস্ব আহরণ করবে তার জন্যই ইকোনমি ভালো থাকতে হবে, অর্থনৈতিক চক্র ক্রিয়াশীল থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, চাপ মুক্ত থাকতে হবে, তাহলে সে রেভিনিউ পাবে একটা।
আর একটা হচ্ছে এনবিআরের নিজস্ব কিছু দায়িত্ববোধের ব্যাপার আছে, নিজস্ব কিছু কাজের ব্যাপার আছে, সেখানে তাকে জোরদার করতে হবে। যেমন ট্যাক্সের নেট বাড়াতে হবে, ওই যে কর জাল বাড়াতে হবে, তারপরে কর ফাঁকি রোধকে সেখানে খুব কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। তারপরে কিভাবে যেসব টাকা দেখা যাচ্ছে ভ্যাট নেওয়া হচ্ছে কিন্তু সরকারি রাজস্বে আসতেছে না, সেইটা করার কি করতে হবে। কয়েকদিন আগে আপনারা একটা জিজ্ঞেস করছিলেন যে এনবিআরের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি লিখেছে যে আমার এত হাজার কোটি টাকার মামলা আপনার ওখানে আটকে আছে। এটা তো নতুন কথা না। ও 2008 সালে আমি অ্যাটর্নি জেনারেলের অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সবাইকে এনবিআরে নিয়ে ট্রেনিং দিয়েছি যে আমাদের মামলার নেচারগুলো এই, আপনি এইভাবে এটা করবেন। এবং এটা টাস্ক ফোর্স পর্যন্ত গঠন করা হয়েছিল এবং এইটাতে চালা উচিত ছিল, কিন্তু তা না। এখন যেন মনে হচ্ছে হঠাৎ করিয়া এনবিআরের চেয়ারম্যান ঘুম ভাঙলেন, তিনি অ্যাটর্নি জেনারেলকে এখন চিঠি লিখলেন। এ চিঠি তো লেখার প্রয়োজন পড়ে না, এটা তো আগের থেকেই আছে। কথা হচ্ছে মামলাগুলোকে অনুসরণ করার ক্ষেত্রে এনবিআরের যে দায়িত্ব সেটা করে। সাধারণত একটা মামলায় কী হয়, বাদী আর বিবাদী থাকে। এখানে বাদী হচ্ছে ওই ব্যবসায়ী, সে বলছে যে দেখেন এনবিআর আমার উপরে এত কর বসাইছে, আমার এটা চাই, রিট করে। তার সবসময় কোর্টের নিয়ম হচ্ছে কেউ যদি তার কাছে যায়, ও প্রথমে বলে স্ট্যাটাস কো রাখেন, অর্থাৎ ও আগে যে রেট দিচ্ছিল ওইটাই দিতে থাকেন, আর এই মামলা শেষ হয়ে গেলে তখন আপনি নতুনটা অ্যাপ্লাই করবেন। এনবিআর প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিষয়টি আপনার কথায় উঠে আসছে। আমি জানতে চাচ্ছি যে প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি তো এনবিআর এর কর্মকর্তাদের মধ্যে অদক্ষতা, অটোমেশনে আগ্রহ না থাকা, সেই সাথে তাদের মধ্যে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রবণতাও দেখা যায়। ব্যবসায়ীরা প্রায় অভিযোগ করেন, এই ক্ষেত্রে আপনার বক্তব্য কী? যারা ব্যবসায়ীরা অভিযোগ করেন তারাও দায়ী এই ব্যাপারে, তারাও এই ব্যাপারে দায়ী। কারণ এই যে অটোমেশনটার ব্যাপারে তো তাদেরও ভূমিকা আছে। তারা ইনডাইরেক্টলি বোঝা যায় যে তারা আসল সময়ে ঠিক মতন রেসপন্ড করেন না বা করছেন না। তারা নিজেরাই বললেন যে আমার সংস্কার দরকার, আমার এই যে পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। দুইটা কমিটি গঠন করা হলো আর রিপোর্ট দিল। এখন কিন্তু আর এই ব্যবসায়ীরা কোনো কথা বলে না যে সংস্কারটা কেন হচ্ছে না, কি ব্যাপার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সকলকে এগিয়ে আসতে হবে, একা একা না। এনবিআরের উপর শুধু দোষারোপ করে আপনি করবেন, এটা ঠিক হবে না। এনবিআরকে জবাবদিহির কথা বলছিলেন, কিন্তু আমরা যদি ট্যাক্স আদায়ের রেশিওটা দেখি, যে খরচটা সরকারের পক্ষ থেকে করা হয়, আগে 1 টাকার পেছনে 29 পয়সা খরচটা ছিল, সাম্প্রতিক সময় সেটা বেড়ে গিয়েছে। অন্যান্য দেশের তুলনায় এটা কিন্তু বাংলাদেশে অত্যন্ত কম। অবকাঠামো সুবিধার কথা বলি, যানবাহনের কথা বলি, প্রয়োজনীয় জনবলের কথা বলি, এদিক থেকেও তো এনবিআর পিছিয়ে যদি অন্যান্য ক্যাডারের সাথে তুলনা করি, বিশেষত প্রশাসন ক্যাডারের সাথে তুলনা করি। অথচ রাজস্ব খাত তো সরকারের গুরুত্বপূর্ণ একটা খাত। তো এই দুর্বলতাকে কি সরকারের নোটিস করা উচিত না? সিস্টেমই এটা নোটিস করবে। আমরা প্রকাশ্যভাবে বুঝতেছি যে ট্যাক্স জিডিপি রেশিও 7 বা নিচে আছে, হওয়া উচিত 15। কেন এই অবস্থাটা হলো? এটা ব্যর্থতা এনবিআরের। কারণ এনবিআর দেশে কর আছে, করযোগ্য আয় আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু সে সেটা নিতে পারেনি বা নিচ্ছে না। এখানে একই সাথে শুধু এনবিআর দায়ী না, ব্যবসায়ী মহলও দায়ী, করদাতারাও দায়ী। আপনি শুধু কর দেবেন না, ফাঁকি দিয়ে উড়ে বেড়াবেন, আর এনবিআর আপনার পিছনে পুলিশের মতন দৌড়াতে থাকবে, আবার আপনি বলবেন যে আমার হয়রানি করছে। এটা ঠিক না। এটা সকল পক্ষকেই, উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। সরকার একদিকে রাজস্ব চাচ্ছে, বাড়তি রাজস্ব, আবার অন্যদিকে সরকারের দিক থেকে যে অদৃশ্য একটা বাধাও রয়ে গেছে অথবা রয়ে যাচ্ছে, এটা সরকারের সাথে বেসরকারি খাত অথবা ব্যবসায়ী নানা অংশীজনদের প্রভাবই থাকতে পারে। তাহলে এই সমস্যাটা দীর্ঘদিন থেকে চলে আসছে, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি এই সমস্যাটা ফেস করছে। সমাধান কি? আমি প্রথমে বলেছিলাম 2টা কারণ হতে হবে। একটা হচ্ছে এনবিআরের ভূমিকার ব্যাপার আছে, তাকে জবাবদিহি করতে হবে, তাকে পুশ ফ্যাক্টরে নিতে হবে, সে কাজ করবে। আর একটা মেন হচ্ছে এনবিআর যে অর্থনীতির থেকে রেভিনিউটা পাবে বা নেবে, আমদানি রপ্তানি হলে তার শুল্ক বাড়বে, জিনিসপত্র ভালো বিক্রি হলে সেখান থেকে ভ্যাট পাবে, আর সার্বিকভাবে আয় হলে তার আয়কর বাড়বে। এই জায়গায় অর্থাৎ প্রথম দায়িত্বটা সরকারের উপরে পড়ে যাচ্ছে, রাষ্ট্রের উপর পড়ে যাচ্ছে। ইকোনমিটারে ঠিক করেন আপনি, ইকোনমিকারে ঠিক করে তারপরে এনবিআরের কাছে রাজস্ব প্রত্যাশা করবেন। কারণ এনবিআর তো নিজে পারবে না। আপনার ব্যাংক খাত শেষ করে দিয়েছেন, আপনি শেষ রয়ে গেছে,
পুঁজিবাজার শেষ, আপনার সব কিছু শেষ, আপনার বেসরকারি কোনো বিনিয়োগ নাই, আপনার আমদানি রপ্তানির কোনো খবর নাই, আপনার নানান ধরনের সমস্যা, এগুলোকে তো রাষ্ট্রকে ঠিক করতে হবে। এবারের বাজেটের কথা যদি বলি, যে ঢাকা শহর সহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে যে অটোরিকশা চলছে সেটার উপরে কর আরোপের একটা সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর। একই সাথে যারা বেশি সম্পদশালী তাদের সম্পদের উপর একটা সম্পদ কর বসানোর সিদ্ধান্ত এনবিআর নিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এগুলো নাকচ করে দেওয়া হয়েছে। তাহলে ট্যাক্স রেশিও বাড়ানোর ক্ষেত্রে এনবিআর এর দুর্বলতাকে আপনি বারবার হাইলাইটস কিভাবে করবেন? এটা তো একটা হচ্ছে পিনাট, এই যে কনের ওই কার এরকম তো অনেক পদক্ষেপই রয়েছে। অটো রিক্সার এটা একটা পিনাট, এটা একটা কোনো বিষয় না, এটা খাজনা চেয়ে বাজনা বেশি, এই জন্যে হয়তো বা। আর অন্যান্য ক্ষেত্রে সম্পদ কর বসাতে চেয়ে না বসতে পারা বা কি হচ্ছে এদিকে আমার তাকানোর দরকার নেই। আমার দরকার হচ্ছে ইকোনমিটাকে সুস্থ করবেন, উদ্যোক্তা সৃষ্টি করার, মানুষের পার্চেজিং পাওয়ার যেন বাড়ে, মানুষ যেন কিনতে পারে, কেনাকাটা করতে পারে, ওই বেসরকারি খাত যেন যারা উন্নয়নে আছে, উৎপাদনে আছে, তারা যেন সত্যি নিরাপদে উৎপাদন করতে পারে। গতিশীল অর্থনীতি তৈরির ক্ষেত্রে এনবিআর এর ব্যর্থতা কি? না, এনবিআরকে গতিশীল করা এনবিআর এর দায়িত্ব না, কাজ না, এটা রাষ্ট্রের, এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের কাজ। আপনি ব্যাংকগুলোরে ভোট করে দেবেন, টাকা সব নিয়ে যাবে। আমার সবচেয়ে বেশি রেভিনিউ আসতো ব্যাংক খাত থেকে, সেই ব্যাংকগুলো এখন এনবিএল সে তো উল্টো তারা আরো টাকা দিতে হচ্ছে। গতিশীল অর্থনীতি তৈরির ক্ষেত্রে আমরা যদি দেখি যে আওয়ামী সরকারের আমলে একটা অভিযোগ আপনারা প্রায় করেন যে অর্থনীতি ধসে গিয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো মতে টিকে ছিল, বিএনপি সরকার নতুন করে আসছে, তাহলে এই সরকারের সামনে সেই অর্থনীতিকে টেনে নেওয়ার চ্যালেঞ্জগুলো কি ধরনের? চ্যালেঞ্জগুলো ওইটাই, আবার বলছি, কর্মসৃজন পরিবেশ তৈরি করতে হবে, এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যাতে বেসরকারি খাত বিনিয়োগে চলে আসতে পারে, এবং এই সমগ্র অর্থনীতিকে এইভাবে একটা সক্ষমতায় এনে নিতে হবে যে যাতে মানুষের পার্চেজিং পাওয়ার বাড়ে। এগুলোর জন্য তো বাড়তি অর্থ দরকার। এইরকম ভঙ্গুর অবস্থায় আপনার বক্তব্যের মধ্যে দিয়ে যেটা বারবার ফুটে উঠছে, তাহলে সরকার এই 9 লাখ কোটি টাকার বাজেট যে ঘোষণা করছে, এই অর্থের যোগান কিভাবে আসবে, যেখানে রাজস্ব আদায় সবসময় ঘাটতির মুখে রয়ে গেছে? বিদেশি ঋণের কথা বলবেন, আমাদের তো বিদেশি ঋণের চাপ পোহাতেই হচ্ছে, বিদেশি ঋণ নিয়েই তো ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। আমার অর্থনীতি আগে ঠিক করা, এবং অর্থনীতি ঠিক করতে গেলে আপনার কথাই ঠিক, টাকা লাগবে। মানে আমি যে বিনিয়োগ করব, আমি সরকারি খাতের থেকে, মানে ব্যয় বাজেট থেকে যে বিনিয়োগ করবো, এর জন্য আমার টাকা লাগবে। কিন্তু টাকাটা আসা আগে জরুরি না, আমার আগে টাকা যেভাবে আসবে সেই পথটা তৈরি করা জরুরি। এখানে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কিন্তু একটা প্যারাডক্সের ভিতরে রেখে দিচ্ছি পুরো পরিস্থিতিটাকে, যে আমি ই হয়েছে না হয়েছে আমি জানি না, তুমি আমার রেভিনিউ দিবা, তুমি রেভিনিউ দিলেই আমি এরকম বিরাট বিরাট খরচ করতে পারবো। এখানে প্রশ্ন উঠবে আপনি কি খরচ করেছেন বা করতেছেন, এবং মানুষ যে কর দেবে, কর দেওয়ার আগে তো তার এটা হয়তো জানবার ব্যাপার হচ্ছে, ব্যাংকগুলো যে ব্যাংকে টাকা রাখছে আমানতকারীরা, সেও তো একটা অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। আমানতকারীর সামনে আপনি কি উদাহরণ রাখছেন? তাহলে সরকারের ব্যর্থতাই কি ফুটে উঠছে না? আমি যদি আপনাকে বলি, তখন তো সে দিবে না। ব্যাংক খাতের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে সরকারি ব্যাংকগুলো যেভাবে চলছে, বেসরকারি বড় একটা ব্যাংক, ইসলামী ব্যাংক নিয়ে বড় ধরনের একটা অস্থিরতা সাম্প্রতিক সময়ে ঘটছে, আমরা এই চলমান ঘটনার মধ্যে দিয়ে আছি। এটা কি ব্যাংক খাতে প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে, ফেলতেছে। এই জন্যে আমি আবার বলি, ব্যাংকিং খাতে আগে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে, তাহলে সে টাকা এখানে রাখবে, রেখে সেই টাকা নিয়ে উনি বিনিয়োগ করতে পারবেন ব্যাংক। এখন যদি আমানতকারী দেখে যে আমি টাকা দিয়েছি, সেই টাকা ফুরুত আউট হয়ে গেছে, ফলে উনি বিনিয়োগও করতে পারতেছেন না, আর আমিও আমার প্রয়োজনের সময় আমি টাকা ফেরত পাচ্ছি না। তাই এই যে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে, আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে, এখানে আগে প্রথমে পিন পয়েন্ট করতে হবে। প্রয়োজন হলে যে কোনো পদ্ধতিতে হোক এই আস্থা ফেরতের ব্যাপারে যা যা করা উচিত সেটা করা উচিত। সেখানে যদি দেখা যায় যে আমি দোদুল্যমান আছি, আমি একবার বলছি ঠিক আছে টাকাগুলো আদায় করে আনবো, টাকা আদায় করে আনতে তো একটা সময় লাগে, এটা আইন কানুনের ব্যাপার, কিন্তু আমার তো এদিকে আমার গ্রাহক সে টাকা জমা দিয়ে সে এখান থেকে কোনো প্রকার বেনিফিট পাচ্ছে না, মানে নিতে পারতেছে না। তো তার যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে, সে যে কোনো কাজ করতে পারছে না, এতে তো ওই রেভিনিউতে যে প্রভাব পড়তেছে,
কারণ সে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছে না, কাজকর্ম অ্যাক্টিভিটিস থাকছে না। সরকারের পরিচালনার ক্ষেত্রে যে পরিমাণে অর্থ দরকার, ব্যাংক খাত থেকে সরকার প্রত্যাশিত হারে যে ঋণ নেওয়ার কথা সেটা এখন আর পারছে না, ইতিমধ্যে অনেক বেশি ঋণ হয়ে গেছে। সেই সাথে সরকার এডিবিতে যে বরাদ্দটা রেখেছিল সেই খাত থেকেও টাকা নিয়ে সরকার পরিচালন ব্যয় মেটাতে বাধ্য হচ্ছে। এর মধ্যে আবার রাজনৈতিক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডের পেছনেও তো বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে। তাহলে সরকার কোন খাতকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি গ্রহণ করছে? আপনি ফ্যামিলি কার্ডকে দিয়ে অতিরিক্ত না, এটা হচ্ছে ওই যে কাজ অন্যভাবে চতুর্দিকে চারপাশে থেকে পথের থেকে মানে খরচ হয়ে চলে যেত, সেইটাকে একটা ডিসিপ্লিনের ভিতরে আনা। নতুন কোনো খরচ হচ্ছে না বা নতুন কোনো ব্যয় বাড়ছে না, ওইগুলোকে এখানে হচ্ছে বাজেটের প্রক্ষেপণের তথ্য বলছে আমাদের যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সব মিলিয়ে আগামী অর্থ বছরে 14,000 কোটি টাকা বাড়তি লাগবে। চেক করে দেখেন ওখানে সোশ্যাল সেফটি নেট, দারিদ্র্য বিমোচনে যে বাজেট ছিল সেইটাকেই সমন্বিত করেই এটা হবে। যে সরকার যেভাবে এগোচ্ছে সেটা কি ঠিক লাইনে আছে অর্থনীতিকে বাগিয়ে আনার ক্ষেত্রে? আমি ঠিক বা বেঠিকের মন্তব্য করবার সময় এখনো আসেনি, কারণ মাত্র 3 মাস। অগ্রাধিকার হচ্ছে অর্থনীতিকে সচল করা, বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং যাতে ইকোনমিটা রোল করে। ইকোনমি রোল করলেই তখন রেভিনিউ আসবে। আর প্লাস এনবিআরকে তো সক্রিয় করতেই হবে। ডক্টর মজিদ, আপনার কাছে জানতে চাই যে আপনি সংস্কার কমিটিতে ছিলেন, এনবিআর এর সংস্কারের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, অন্তর্বর্তী সরকার সেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হলো কেন? বাস্তবায়ন ব্যর্থ কিভাবে হলো? 2 ভাগ করার যে বিষয়টা না, 2 ভাগ তো তারা অর্ডিন্যান্স জারি করেছে, তারা তো জারি করেছে। কারণ একটা জিনিস, একটা অফিস 2টা ভাগ করলে অনেক প্রসেস থাকে, অনেকগুলো প্রসেস থাকে, বিভিন্ন কমিটি করে পদ সৃষ্টি করে কে কোথায় বসবে, এটা এত সোজা না। যার জন্য ওখানে অর্ডিন্যান্সে লেখা আছে সরকার যখন সময় নির্ধারণ করবেন তখন এটা বাস্তবায়নে যাবে। ওই জায়গাটায় আটকেই আছে। সরকার সময় নির্ধারণ করতে যেয়ে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টে, ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা শেষ পর্যন্ত ওই পর্যায় পর্যন্ত যেতে পারেননি, অর্থাৎ এটা বাস্তবায়নের এটা ঘোষণা দিতে পারেননি বা আসেনি। যাই হোক, এটা সময় লাগে, এটা হঠাৎ করে হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরকার এসে ওই অর্ডিন্যান্সটা কিন্তু বাতিল করে দেন নাই, বলছে যে এটা আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তারা করছেন। তারা এটা করতে হবে, করে এর ভিতরে আরও কীভাবে রিফার্বিশ করা যায়, সেটা দেখতে হবে। কারণ আমি শুধু একটা পদ্ধতি দিয়ে দিলাম, তারপর দেখা গেল এটা ওয়ার্ক করতেছে না, তাহলে তো হবে না। যাতে ওয়ার্ক করে সেইভাবে এটা করতে হবে। একদমই সাম্প্রতিক খবর যে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে বাংলাদেশ যে 3 বছরের জন্য আবেদন করেছিল জাতিসংঘের সিডিপি থেকে সেটার ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 বছরও কি বাংলাদেশের জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হবে, নাকি আগের মতো ঢিমে তালেই চলবে? আমি মনে করি এটা হচ্ছে লাস্ট চান্স দেশের মর্যাদার প্রশ্নে, দেশকে ভবিষ্যতে একটা কম্পিটিটিভনেস অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে এই 3 বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আগেরগুলো কি কারণে হয়নি সেটা তো পরিষ্কার আছে। এখানে আর ফেল করবার কোনো অবকাশ নেই। সুতরাং এই যে নতুন বাজেট দেওয়া হচ্ছে বা যেসব কর্মসূচির কথা আমরা বলছি, এ সবগুলোর ভিতরে এই ইনহারেন্ট এটা থাকতে হবে যে আই মাস্ট অ্যাটেন্ড দ্য অ্যাবিলিটি টু পাস ইন দ্য গ্র্যাজুয়েশন। সমগ্র জাতিকে, সবাইকে, যার যেখান যে অবস্থানে আছে সেখান থেকে তার অবদান রাখতে হবে। জি ডক্টর আব্দুল মজিদ, আপনার সাথে আমরা বলতে চাই যে সরকারের গতিশীল নেতৃত্বে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ দরকার, সেটা উত্তরণ করতে, সেটার কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে সরকার সমর্থ হোক, আমাদের অর্থনৈতিক গতি ফিরে পাক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজনে এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।